দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফ্রেন্ডের নিয়মিত আজকে দুটো ম্যাচ ছিল বিপিএল এর, যেখানে আমরা বিকেলে যে ম্যাচটা দেখেছি সেখানে ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংসের খেলা হচ্ছে। সেখানে খুব সহজ একটা জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস, এবং রাতের যে একটা ম্যাচ ছিল সেই ম্যাচটাতে ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্সের খেলা হয়েছে, এবং খুলনা টাইগার্স আবারও হেরেছে, যেটা রান তারা করতে গিয়ে। সেটি ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা পরের ম্যাচটা নিয়ে একটু বেশি কথা বলবো, কারণ হচ্ছে যে আপনারা খুব সম্ভবত ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংসের যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা নিয়ে আমার যে সহকর্মীরা আছেন তারা হয়তো কথা বলে ফেলেছেন। এখন যে জিনিসটা হচ্ছে যে আজকে এই যে মিরাজ যখন টস জিতলেন, যখন তিনি বোলিংয়ের সিদ্ধান্তটা নিলেন, তখন ড্যানি মরিসন তার কাছে কারণটা জানতে চেয়েছিলেন যে কেন তিনি আগে বোলিংয়ের সিদ্ধান্তটা নিচ্ছেন। কারণ হচ্ছে তাদের কিন্তু আপনি যদি রেকর্ডটা খেয়াল করে দেখেন, তাদের রেকর্ডটা কিন্তু রান তারাই খুব বেশি ভালো না, বলতে একেবারেই ভালো না। আপনি যদি আজকের ম্যাচের আগে আপনি হিসাব করেন, 7টা ম্যাচ তারা খেলেছে, 3টা জয় পেয়েছে এবং 4টা ম্যাচে তারা হেরেছে। যে 3টা ম্যাচ তারা জয় পেয়েছে, 3টা ম্যাচে তারা আগে ব্যাটিং করেছে এবং তারা জিতে নিয়েছে। আর যে 4টা ম্যাচে তারা হেরেছে সবগুলো ম্যাচেই তারা রান তারা করতে গিয়েছিল এবং সেই ম্যাচগুলোতে তারা হেরেছে। এবং যদি খেয়াল করে দেখেন, আপনার মনে থাকার কথা যে রংপুর রাইডার্সের বিপক্ষে একটা ম্যাচ ছিল, 3 ওভারে খুব সম্ভবত 22 রান করতে হতো, সেই ম্যাচটাও তারা হেরে গিয়েছিল। এবং তাদের যে রান তাড়াতে ওই শেষের দিকে যেটা প্রেশার নেওয়ার কথা, সেই প্রেশারটা তারা নিতে পারে না। আজকের ম্যাচটা যদি আপনি খেয়াল করে দেখেন, ফরচুন বরিশালের বিপক্ষে এবং চট্টগ্রামের যে উইকেটটা, সেই উইকেটে আপনি 168 রান করাটা আসলে খুব বেশি কঠিন কিছু না। কিন্তু প্রেস কনফারেন্স ম্যাচ শেষে যখন মিরাজ কথা বললেন, তিনি বললেন যে উইকেটটা তিনি যেমন ভেবেছিলেন তেমনটা আসলে উইকেটটা না। তিনি ভেবেছিলেন যে আজকে হয়তো শিশিরটা একটু বেশি থাকবে, সেখানে হয়তো পরের দিকে বলটা একটু ব্যাটে বেশি আসবে, কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। শুরুর দিকে যখন ইমরুল কায়েস আউট হয়ে গেলেন সেকেন্ড ওভারে, তারপরে যখন নাইম শেখ এবং মেহেদি মিরাজ একটা জুটি করার চেষ্টা করলেন, 10 ওভারে খুব সম্ভবত 60 বা 65 রান করেছিলেন। ওই যে একটা গ্যাপ পড়ে গেল, আপনি যখন প্রথম 10 ওভারে 65 রান করবেন, আপনি যখন পরের 10 ওভার আপনাকে রান করতে হবে 100-র বেশি, এই প্রেশারটা আসলে নিতে পারাটা খুব কঠিন ব্যাপার। কারণ আপনি যদি টেইলেন বা আপনি যদি পরের দিকে ব্যাটসম্যান দেখেন, খুব আহামরি মার্কেটে ব্যাটসম্যান নেই। কারণ মাহিদুল ইসলাম অঙ্কন বা আফিফ হোসেন ধ্রুবরের কথা বলতে পারেন, তারা ভালো খেলতে পারে, তারা শর্টস খেলতে পারে। এবারে বিপিএলে তারা শর্টস খেলেছে, কিন্তু অনেক সময় হয় কি যে এরকম একটা প্রেশার ম্যাচে এগুলো আপনি অনেক সময় হয়তো খেলতে পারেন না, এরকম ব্যাপারটা তৈরি। আজকে কিন্তু আফিফ হোসেন ধ্রুব খুব ভালো ইনিংস খেলেছিলেন, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে ওই যে 10 ওভারের প্রথম 10 ওভারে যে রান করতে না পারা, সেই কারণেই মনে হয় এই ম্যাচটা তারা হেরে গিয়েছে। এবং যে জিনিসটা হচ্ছে যে আপনি নাইম শেখকে নিয়ে একটু কথা বলতে পারেন। নাইম শেখকে আপনি যদি খালি চোখে দেখেন, 77 রানের ইনিংস, খুবই দারুণ একটা ইনিংস খেলেছেন। এবং শেষের দিকে তিনি যে শর্টসগুলো খেলেছেন, একটা সময় তো মনে হচ্ছিল শেষ ওভারে যখন 25 রান দরকার, তিনি যখন প্রথম বলটা মিস করলেন এবং পরের যে দুটো বলে যখন ছক্কা মানে একটা ডিপ মিড উইকেটে দিয়ে পরেরটা লং ওভারের উপর দিয়ে, তারপরে মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো তারা বের করে নিয়ে যাবে, কারণ 3 বলে 13 রান সেটা হয়তো সম্ভব হতে পারত। রিপন মণ্ডল খুব যে ভালো বোলিং করছিলেন সেটা কিন্তু বলা যাবে না, কিন্তু তারপরে বলে তিনি চতুর্থ বলে আউট হয়ে গেলেন। কিন্তু তার আগে যদি আপনি খেয়াল করেন, নাইম শেখের ইনিংসটাকে আপনি 2 ভাগে ভাগ করতে হবে। আপনি যদি হাফ সেঞ্চুরির আগে খেয়াল করে দেখেন আর হাফ সেঞ্চুরি পরে খেয়াল করে দেখেন, পাওয়ার প্লেতে সে 22 বলে 21 রান করেছিল। তার পরবর্তীতে যখন আস্তে আস্তে ধীরে ধীরে ব্যাটিং করছিলেন এবং 49 বলে এসে তিনি 50 করেছেন। আপনি যখন 168 কিংবা 170 রান তারা করতে যাবেন, তখন যখন আপনি 49 বল খেলে যখন 50 করবেন, আপনাকে বুঝতে হবে যে আপনি 9 ওভারের বেশি খেলে ফেলেছেন এবং 9 ওভারে আপনার রান হচ্ছে মাত্র 50। আপনি কখনোই জিততে পারবেন না। আমার কাছে যেটা মনে হচ্ছে, নাইম শেখের ওই যে হাফ সেঞ্চুরি করতে যে 15টা বল বেশি খেলে ফেলেছেন, ওই 15টা বলেই খুলনা টাইগার্স ম্যাচটা হেরেছে। এখন তার চেয়ে বড় যে প্রশ্নটা আমার, টসের সময় মেহেদি হাসান মিরাজ বললেন যে শিশিরের কথা ভেবেই তিনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, তারা রান তারা করবেন। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, আমি যেটা শুরুতে বললাম যে তারা আগে যে 4টা ম্যাচ হেরেছে, 4টা ম্যাচে তারা রান তারা করতে গিয়ে হেরেছে। তারপরও আসলে রান তারা করার সিদ্ধান্ত নেওয়াটা আসলে কেমন জানি আমার কাছে মনে হচ্ছে যে কেন তারা এই সিদ্ধান্ত নিলেন, সেটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ তাদের আপনি যদি খেয়াল করেন, মিরাজ ক্যাপ্টেন আছেন, তার দলে ইমরুল কায়েসের মধ্যে অভিজ্ঞ ক্রিকেটার আছেন, তিনি কুমিল্লা ভেটেরান্সের বেশ শিরোপা জিতেছেন। তারপর তালহা জুবাইয়ের মতো দেশি কোচ আছেন। তারপরও যদি এই সিদ্ধান্তটা নিতে হয়, আমার কাছে মনে হয় তাদের আসলে ভালো করে আরও চিন্তা করতে হবে, পরিকল্পনায় মনে আরও অনেক বেশি ঘাটতি আছে। তার সঙ্গে আপনি যদি ব্যাটিং অর্ডারে সাফল দেখেন, তারা প্রত্যেকটা ম্যাচেই কাউকে না কাউকে ব্যাটিং সাফল করেছে। আপনি যদি গত ম্যাচটা খেয়াল করে দেখেন, সেখানে মিরাজ ওপেন করেছিলেন, কিন্তু তিনি ভালো শুরু পেয়েছিলেন, 13 বলে 26 রান করেছিলেন। আজকে তিনি এসেছেন 3 নম্বরে। আপনি যদি ইমরুল কায়েসকে খেয়াল করেন,
এই টুর্নামেন্টে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। আজকে তিনি ওপেন করেছেন, তার আগে তিনি 4 নম্বরে, তার আগে তিনি 6, 7, 8 নম্বর, 7 নম্বরও খুব সম্ভবত তিনি ব্যাটিং করেছেন। এই যে বারবার সাফল করা, আপনি ইমরুল কায়েসের মতো ব্যাটসম্যানকে আপনি কোথায় ব্যবহার করতে চান? আপনি কি ওপেনিংয়ে ব্যবহার করতে চাইবেন? আপনি কিন্তু বিপিএলে যদি রেকর্ড দেখেন, আপনি কিন্তু লাস্ট কয়েকটা মৌসুমে ইমরুল কিন্তু খুব বেশি ওপেন করছে না। আপনি যদি খেয়াল করেন, তিনি 3 বা 4 নম্বরের যে জায়গাটা আছে তিনি ওইখানে ব্যাটিং করেন এবং ইনিংসটা বিল্ড আপ করার চেষ্টা করেন। আপনি যদি ওটাও যদি খেয়াল করেন, এটা তো গেল, সেখানে তাকে এইভাবে ব্যবহার করতে হচ্ছে না। আপনি যদি উইলিয়াম বশিষ্ঠর কথা বলেন, তিনি যে কয়টা ম্যাচ ভালো খেলেছেন, 3 নম্বর বা 4 নম্বরে ব্যাটিং করে ভালো খেলেছেন, কিন্তু আজকে তাকে খুব সম্ভবত 7 নম্বরে ব্যাটিংয়ে বা 6 নম্বরে ব্যাটিংয়ে নিয়ে আসা হচ্ছে। এই যে সাফল্যগুলো, এগুলো কিন্তু একটা সময় দলের উপর ইফেক্ট ফেলে এবং সেটাই কিন্তু আসলে খুলনার উপর পড়ছে। খুলনা প্রত্যেকবারই মানে দেশীয় এবং বিদেশি মিলে খুব ভালো একটা ব্যালেন্স টিম সাথে, কিন্তু তাদের যে একটা কনসিস্টেন্সি দরকার, তাদের যে দল হিসেবে একটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে যে সুনামটা আছে, অন্যান্য আপনি যদি খেয়াল করেন ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের বাইরে কিন্তু ফ্র্যাঞ্চাইজি যদি হিসাব করেন, খুলনা টাইগার্সের কিন্তু কি বলে এটাকে সুনামটা অনেক বেশি। কারণ তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সমালোচনা, তারপরে বলেন অনেক যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর সাথে কিন্তু তাদের কখনোই কোনো নাম আসছে না। তার মানে আপনি ধরে নেবেন যে একটা ক্লিন ইমেজের একটা ফ্র্যাঞ্চাইজি, কিন্তু তারা কেন আসলে এই ধরনের সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেটাই আসলে সবচেয়ে বেশি প্রশ্ন জাগিয়ে তুলছে। আর যেটা বলছিলাম যে তারা বারবার কেন আগে বোলিং করার মানে আগে বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছে, এইটার ফলে যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনার অনেক সময় দেখবেন, আপনি অনেক ব্যাটসম্যানকে যখন একটা শর্টস খেলার চেষ্টা করবেন, যখন হবে না বা তিনি পারছেন না সেই শর্টসটা খেলতে, অনেক সময় দেখা যায় তাদের ইগো, মানে ক্রিকেটারদের ভিতরে একটা মানে এটা কি বলে, ভিতরে একটা ইগোর ব্যাপার থাকে, যেটা আপনি হয়তো পাবলিকলি প্রকাশ করবেন না বা বলবেন না যে আমি এটা পারবো না কেন। এটা আপনার ক্ষেত্রে হতে পারে, আমার ক্ষেত্রে হতে পারে। কারণ যখন আমি একটা কাজ করতে চাইবো, সেটা যখন হবে না, আমার কাছে বারবার মনে হয় আমি এটা বারবার করতে চাই। এই যে একটা ইগোর ব্যাপার বা একটা সেলফ, এটা অতি আত্মবিশ্বাস আপনি বলতে পারেন। কারণ আপনি জানান আপনাকে দিয়ে কাজটা হচ্ছে না, তারপর আপনি কেন জোর জবরদস্তি করছেন, সেটাই খুলনা করার চেষ্টা করছে। আমার কাছে মনে হয় যে খুলনার টিমের ভিতরে ওই ইগোটা ঢুকে গেছে যে আমরা কেন রান তারা করতে পারবো না। এই যে ইগোটা, এটার কারণে মনে হয় যে তারা 5টা ম্যাচ তারা হেরে গেল এবং আগে পরে ব্যাটিং করে। এবং আমার কাছে মনে হয় যে এখানে যদি তারা 2টো ম্যাচ যদি আগে ব্যাটিং করতো, এটা নিশ্চিত জিততে পারতো। কারণ ফরচুন বরিশাল, রংপুর রাইডার্সের বাইরে আপনি যদি চিটাগং কিংসকে ধরেন, তাদের বাইরে কিন্তু খুব বেশি ভালো দল এবারের বিপিএলে, যাদেরকে খুলনা টাইগার্স হারাতে পারবে না। এই সিদ্ধান্তগুলো নিতে গিয়ে খুলনাকে আরও ভাবতে হবে, কারণ তাদের কিন্তু সমীকরণটা এখনও তাদের জন্য কাছাকাছি আছে যে তারা প্লে অফে যাওয়ার ক্ষেত্রে। কারণ এখনও 4টা ম্যাচ বাকি আছে, তাদের 8 ম্যাচে 6 পয়েন্ট। তারা যদি 3টা ম্যাচ জিততে পারে, তাহলে কিন্তু তারা সরাসরি কোয়ালিফাই করবে। কিন্তু এই কাজটা একেবারে সহজ হবে না, কারণ তাদের প্রতিপক্ষ খুব সম্ভবত এরপর আবার রংপুর রাইডার্স, চিটাগং কিংসের বিপক্ষে খেলতে হবে। আগামীকাল একটা ম্যাচ আছে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে, সেই ম্যাচটাকে তাদের নজর দিতে হবে। সেই ম্যাচটা যদি তারা বের করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তারা এই কোয়ালিফাই করার দৌড় থেকে অনেকটা ছিটকে যাবে না ঠিক, কারণ তাদের শেষ ম্যাচটা খুব সম্ভবত ঢাকা ক্যাপিটালস বিপক্ষে, সেখানে একটা ডু আর ডাই ম্যাচ হতে পারে। কারণ অনেক কিছু এখনও জটিল পরিসংখ্যানের মাঝে আছে। আমরা হয়তো আগামী 2, 4, 5টা ম্যাচ গেলে, 3টা 4টা ম্যাচ গেলে হয়তো আমরা বুঝতে পারবো যে কোন 4টা দল চলে যাচ্ছে। 3টা দল মোটামুটি কনফার্ম আপনি বলতে পারেন। চিটাগং কিংস, রংপুর রাইডার্সও কোয়ালিফাই করে ফেলেছে, বরিশালকেও আপনি ধরে নিতে পারেন, কারণ তাদের এখন পর্যন্ত 8 ম্যাচের 6টা জয় পেয়েছে এবং তারা আর একটা ম্যাচ জিতলে তারা কোয়ালিফাই করে ফেলবে। এখন তাদের যে লড়াইটা হবে, যেটা তারা 1 নম্বরে থাকতে পারবে কি পারবে না, সেটাই দেখা যাবে। এখন খুলনা টাইগার যদি আসলেই কোয়ালিফাই করতে চায়, তাহলে তাদেরকে আবার একটু ভালো করে ভাবতে হবে কি করতে চায় তারা, তাদের শক্তির জায়গাটা কোনটুকু, কি করলে তারা ম্যাচগুলো জিতবে। আমার কাছে মনে হয় যে তাদের যে টিমটা আছে, তাদের যে বোলিং ডেপথ আছে, বোলিংয়ের যে শক্তির জায়গাটা আছে, আজকে তোমরা খেয়াল করে দেখেন তামিম ইকবাল, ডেভিড মালান, রাহিদ হুদা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, ফাহিম আশরাফ, এত বড় ব্যাটিং লাইন আপের, মোহাম্মদ নবীর কথা বলতে পারেন, এত বড় ব্যাটিং লাইন আপ, অথচ তাদেরকে তারা 167 রান আটকে দিয়েছে। আমার কাছে মনে হয় যে তারা যদি আগে ব্যাটিং করে 180, 85, 90 রান, 180 রানও করতে পারে, সেই ম্যাচ তাদের জয়ের সম্ভাবনা অনেক বেশি থাকবে, কারণ তাদের বোলিং লাইন আপটা খুবই ভালো। এটাকে আসলে কাজে লাগাতে হবে। তালহা জুবাইর, যিনি আছেন প্রধান কোচ হিসেবে, এবং মেহেদী হাসান মিরাজ, তাদেরকে এটা নিয়ে ভাবতে হবে। কারণ তারা যদি এই সিদ্ধান্তগুলো নিতে ভুল করেন, তারা যদি এই সিদ্ধান্তগুলো ঠিকঠাক নিতে না পারেন, তাহলে কিন্তু খুলনা টাইগার্স শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারে না। এবং খুলনা টাইগার যদি কোয়ালিফাই করতে না পারে, তৃতীয় বা চতুর্থ দল যেটা কোয়ালিফাই করবে, আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টের ওই শেষ 4 যে লড়াইটা, সেটা একটু মনে হয় যে কমে যাবে, মজাটা কমে যাবে। কারণ খুলনা টাইগার যদি সেখানে যেতে পারে 4 নম্বর দল হিসেবে, তাহলে 4টা দল মোটামুটি প্রায় একটা ব্যালেন্সড একটা
শেষ তারের লড়াই হবে বলে আমরা ধারণা করতে পারি। আমরা আগামীকাল আরও দুটো ম্যাচ আছে, সেই ম্যাচ শেষে অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।